এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাক্তার মধুস হোসেন আলমগীর পাভেল। আপনাকে স্বাগত এখন প্রকাশে। আমি আলোচনায় যেটা যেতে চাই যে আমাদের সামগ্রিক যে রাজনীতির যে অনুশীলন চর্চা, সেখানে একটা বিভাজনের রাজনীতি আমরা দেখি, যে সামগ্রিকভাবে রাষ্ট্রিক ক্ষেত্রে হয়, আবার দলের অভ্যন্তরে হয়। এই বিভাজনগুলো নিয়ে এখনও আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি যে এই যে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরেও কিন্তু সেখান থেকে মুক্তি আমরা পেলাম না। হ্যাঁ, এটা আসলে মানে যদি বলি আপাত দৃষ্টিতে দুর্ভাগ্যজনক। কারণ আমাদের তো লক্ষ্য সবার এক এবং অভিন্ন ছিল, তাই না? যে স্বৈরাচারের পতন হবে এবং দেশ একটা নতুন ধারার রাজনীতি বলি, আমরা সমাজনীতি বলি, আমরা একটা নতুন রকম একটা বাংলাদেশ দেখব। অনেকে তো এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলবার চেষ্টা করেছেন বা বলেছেন অনেকে। তো মুক্তির পর তো একটা নতুন দিগন্তের উন্মোচন হবার কথা ছিল, তাই না? সেটা হয়নি। এখানে যেটা মূলত যেটা হয়েছে কি, যে আমরা হয়তো কেউ কেউ পরিস্থিতিটাকে ঠিক সেভাবে মূল্যায়ন করতে পারিনি। অর্থাৎ আমাদের যেটি বাস্তব ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে অতি আত্মবিশ্বাসী হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, উচ্চাভিলাষী হয়ে যাওয়ারও একটা ব্যাপার এসে গেছে কোনো কোনো ক্ষেত্রে। সব মিলিয়ে যেটা হয়েছে কি, যে বাস্তবতাটাকে হয়তো সেই সময় বা তার পরবর্তীতে আমরা বুঝতে পারিনি। প্রথমের অংশটুকুকে আমরা হয়তো আবেগ দিয়ে ব্যাখ্যা করতে পারবো, যে একটা যে কোনো একটা প্রাপ্তির পর একটা উদযাপন থাকে, সেই উদযাপনে হানিমুন পিরিয়ড হয়তো সীমিত সময়ের জন্য হতে পারতো, কিন্তু ঠিক সেটা কেটে যাওয়ার পরে যে পরিশীলিত চর্চাটা রাজনীতির ক্ষেত্রে হওয়া দরকার ছিল, সেটা হয়তো কোনো কোনো রাজনৈতিক পক্ষর কাছ থেকে প্রত্যাশিত জায়গাতে আমরা দেখতে পাইনি আর কি। মানে মধুচন্দ্রিমা কাটতে না কাটতেই বিচ্ছেদের সুর। হ্যাঁ, এটা এক অর্থে সেটা বলা যাবে। বিচ্ছেদের সুর মানে কখনো কখনো হয়তো বিচ্ছেদের সুর পর্যন্ত আছে, বিচ্ছেদটা হয়তো সংগঠিত হয়নি সেটা বলা যাবে আর কি। কারণ বিচ্ছেদের সুর কোনো কোনো ক্ষেত্রে সালিশ বা মীমাংসার মাধ্যমে একটা সমাধানে যাওয়া যায় হয় আর কি। কারণ প্রেমকে মধুময় করতে গেলে কখনো কখনো বিচ্ছেদের সুরের দরকার হয় আর কি। তো সেটা হয়তো সেক্ষেত্রে আছে। তো আমার মনে হয় যে লক্ষ্য এবং পুরো ব্যাপারটাতে যদি আমাদের প্রত্যাশা যদি এক এবং অভিন্ন হয়, তাহলে এগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। এখানে যেটা দরকার একটু উদার চিন্তাভাবনা করা, অন্যকে গ্রহণ করবার মানসিকতা, এবং একই সাথে আমরা যেন সবাই বাংলাদেশের জন্য ভালো চাই, এই বিশ্বাসের সাথে যদি আমরা সবাই একাত্ম এবং আন্তরিক থাকি, তাহলে মনে হয় যে এই সমস্যা কাটিয়ে ওঠা কোনো বড় কাজ। এবং উদযাপনের কথা বলছিলেন, সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই যে অর্জন, সেই অর্জনের অংশীদারিত্ব বা কার কতটুকু অংশগ্রহণ ছিল, সেগুলো নিয়েও কিন্তু এক ধরনের দাবি, আবার অগ্রাহ্য করা, সবকিছু এটাও কিন্তু হ্যাঁ, এটা ঠিক। আসলে সমস্যাটা হয় কি, যে আমরা কিন্তু মানে একটা কথা বলার জন্য বলি যে ইতিহাস লিখবার সময় এখনো হয়নি, ইতিহাস অনেক পরে লিখতে হবে। এখন ইতিহাস লিখলে সেই ইতিহাসের মধ্যে আবেগ ঢুকে যাবে অনেক বেশি। তো সেই বোধটাকে যদি সত্যিকার অর্থে সবাই যদি সম্মান করতো, তাহলে এখন কিন্তু এই দাবির কথাটা উঠতো না। দাবির জন্য আমরা যদি ইতিহাসবিদের কাছে বা সেই আগামীর কাছে যদি যেটা ছেড়ে দিতাম, তাহলে সেটা কিন্তু গতিধারা কিন্তু যার যেটা পাওনা, যার যেটা প্রকৃত অর্থে এটাতে যার অবদান যতটুকু আছে, সেটা কিন্তু বেরিয়ে আসতো না। আমরা তো ওইটা আপনি একমত কিনা যে আমরা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাও তো আবেগ মুক্ত হয়ে এখনো লেখা শুরু করতে পারিনি, সেটাই না মানে। হ্যাঁ, আমিও মনে করি আর কি। অনেকে বলেন যে ইতিহাস লেখার জন্য 50 বছর যথেষ্ট নয় আর কি, হয়তো আমাদের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে সেই প্রকৃত ইতিহাস পাওয়ার জন্য। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ইতিহাসের উপাদানগুলোকে কিন্তু সম্মান করতে হবে। আমরা কিন্তু ইতিহাসে সংরক্ষণ করতে হবে। সেই ইতিহাসের যে উপাদানের সম্মানের কথাটা আমি এই অর্থে বলছি যে আপনি যদি ভ্যালুজ বা মূল্যবোধের কথা বলেন, সেটা তো আর সংরক্ষণ করা যায় না। মূল্যবোধটাকে আপনাকে ধারণ করতে হবে। সেটাকে উপলব্ধির জায়গাতে যদি আমরা রাখতে পারি যে মুক্তিযুদ্ধ দেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ছিল, কোনো একটা বিশেষ দল বা গোষ্ঠীর নয়, এই একটা জায়গাতে কিন্তু আমাদের আসতে হবে। যদি সেটা আসতে পারি আমরা, তাহলে পরবর্তী ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক কেটে যাবে। ঠিক তেমনি এই জুলাই আগস্ট যে অভ্যুত্থানের কথা আমরা বলছি, সেটার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অবদানের ব্যাপারটিকে না দেখে যদি আমরা বলি যে প্রায় 1500 থেকে 2000, আমরা হয়তো সব তালিকাটা পূর্ণাঙ্গ হয়তো কখনোই করতে পারবো না। এদের যে আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার যে ঘটনা, আর আপনিও বলছিলেন যে মনোজাগতিক যে আঘাতটি হয়েছে মানুষের, সেই
দেশের সেটি 20 কোটি 18 কোটি মানুষের প্রত্যেকের মানে বাহ্যিক রক্তক্ষরণ আর হচ্ছে আভ্যন্তরীণ হৃদয়ে বা হৃদয় রক্তক্ষরণ। মানসিক এই রক্তক্ষরণের জায়গাগুলো থেকে কেউ কি এই অভ্যুত্থানের ক্ষেত্রে তার অবদানের কিছুই রাখেননি? তো আমাদের এইটুকু উদাহরণ হলে সমস্যাটা কি, যে এটা আমার একক দাবি করার জায়গা নয়, এখানে সবারই অংশগ্রহণ ছিল। এই উদারতাটা যদি আমরা দেখাতে পারতাম না, তাহলে কিন্তু অনেক সমস্যা কেটে যেত। এখন যেরকম হয় কি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবার জন্য আমরা দেখাবার চেষ্টা করি অমুক এটা করেছে, অমুক ওই সময় এইভাবে সহযোগিতা করেছে। তো সেটাতে হয় কি, যে যে সামগ্রিক যে অবদান সবার পুরো দেশের মানুষের ছিল, যারা গণতন্ত্রকামী, হ্যাঁ কিছু ব্যক্তি ছিল যারা সেই স্বাধীনতা যুদ্ধের সময় তো স্বাধীনতার বিপক্ষের মানুষ ছিল, তো এমনি জুলাই অভ্যুত্থানেরও তো বিপক্ষ দল ছিল কিছু কিছু মানুষ, তাদেরকে বাদ দিলে দেশের বেশিরভাগ মানুষ যারা গণতন্ত্র চেয়েছে, দেশের জন্য একটা ভালো আগামী দিন চেয়েছে, তারা প্রত্যেকেই সে জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল। মানে ওই যে আপনি মনোবাঞ্ছনার কথা বলছেন, রাইট। এটা হলে আমাদের জন্য অন্যদিকে কাজ করা সহজ হতো, কারণ আমরা কিন্তু অহেতুক সময় ক্ষেপণ করছি এটাতে, যে কার কতটুকু অংশীদারিত্ব ছিল সেটা নিয়ে আমরা হেচড়া করছি, কিন্তু তার চেয়ে অতি গুরুত্বপূর্ণ মানুষের প্রত্যাশার জায়গাতে আমরা কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই শিক্ষণের জায়গাটা, শিক্ষার জায়গাটা আমরা নিতে পারলাম না মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকেও? কারণ মুক্তিযুদ্ধের পর আমাদের যে এত বড় অর্জন, সেই জায়গা থেকেও কিন্তু আমরা ওই যে কে কতটুকু করেছি, সেই দ্বন্দ্ব, সেই বিরোধ, সেই মতবিরোধ, সেই ঐক্যের জায়গায় আমরা পৌঁছতে পারিনি। কিন্তু জুলাইতে এসে সেখান থেকে তো আমাদের সরে আসা উচিত ছিল। হ্যাঁ, সেটাই ঠিক, কিন্তু ওই যে বলে যে ইতিহাস পুনরাবৃত্তি করে, আমাদের আমরা শিখি না, ইতিহাসের শিক্ষা কেউ নেয় না। তো সেই না নেওয়ার শিক্ষাটা হয়তো এখানে আবার পুনরাবৃত্তি হয়েছে তার। তবে যেহেতু এই জুলাই অভ্যুত্থানের সাথে বুদ্ধিবৃত্তিক মানুষের সংশ্লিষ্টতা ছিল অনেক বেশি এবারে যদি বলি আমরা, কারণ যুগের পরিবর্তনের সাথে আমরা যখন প্রযুক্তির যে ব্যবস্থাপনা দেখেছি, আর এই অংশগ্রহণের ক্ষেত্রে যাদের অংশগ্রহণ সামনের সারিতে ছিল, তাদের তো সেই বুদ্ধিবৃত্তিক যে বুৎপত্তি সেটি তো অর্জিত হয়েছিল, এটাই তো আশা করবার কথা ছিল, তাই না? তো ফলে তারা যদি এই সাধারণের পর্যায়ে না এনে তাদেরকে যদি সেই বুদ্ধিবৃত্তিক যে অবস্থানটা তাকে সমাজ দিয়েছে, তার শিক্ষা তাকে দিয়েছে, সেটার প্রতি যদি যত্নবান থাকা যেত, তাহলে এই সামান্য ব্যাপারগুলোকে কখনো কেউ সামনে আনতো না আর কি। এবং ছাত্রদের কথা যদি বলি, শিক্ষার্থীরা তারাও তো বুদ্ধিবৃত্তিক যে স্ফুরণ তাদের, সেটাই তো মানে একদম আম মানুষকে আকৃষ্ট করেছে। রাইট, একদম ঠিক কথা। সেটাই বলছি, তাদের কাছ থেকে এই প্রত্যাশাটা বেশি করবার কথা ছিল। যে আরেকটা যেটা হলো কি, যে মানে আমরা অনেক সময় সাধারণ মানুষের কাছে হতাশার কথা এই কারণে শুনি যে তাদেরকেও কিন্তু সাধারণ রাজনীতির সাথে চলে যেতে দেখলাম আমরা, অর্থাৎ যে রাজনীতি মানে পাওয়ার ক্ষমতা, উপভোগ এবং উপভোগ করতে পারা, সেটার কাছে চলে যাওয়ার ক্ষেত্রে যেন তাদের একটা প্রতিযোগিতা দেখা গেল অন্য দেশে। আপনার কাছে কি মনে হচ্ছে যে তারা কি চলে গেল, নাকি তাদেরকে নেওয়া হলো? তুষার, এই কথা তারা করে একটা বলাই যায় এটা। হ্যাঁ, এটা যদি আমরা এই অর্থে বলি যে তাদের সেই পরিণত বোধটা হয়তো তাদের সেটা ছিল না বলে হয়তো তাদেরকে অন্যরা এক্সপ্লয়েট করতে পারবে, অন্যদেরকে তাদের ওই গতানুগতিক ধারার যে আশা আকাঙ্ক্ষা অথবা লোভের যে জায়গাটাতে তারা নিতে পারবেন। কিন্তু তাদের কাছ থেকে তো প্রত্যাশা অন্য কারণে বেশি ছিল, যে তারা বুদ্ধিবৃত্তিক সেই অবস্থান থেকে নিজেদেরকে সরিয়ে নেই একটা অতি উচ্চমানের ত্যাগ, যেটি আত্মত্যাগের পর্যায়েও আমরা বলতে পারি, যে সেই রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা অভ্যুত্থানের সাথে ছিল, তাদেরকে তো আমরা খুব সহজে অন্য 8-10 জনের মতন, আম জনতার মতন বা আম রাজনীতির মতন তারাও বিপদগামী হয়ে যাবেন, এটা তো আমরাও কেউ চাইনি কোনো সময়। তো আমি বিপদগামী হতে বলতে চাই না, কিন্তু বলতে চাই যে পথ যেন কেন একটু ভুল পথ বলছেন আপনি? ভুল পথও বলি না, বলে পথটা একটু বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে গেছে মানে যে জায়গাতে গন্তব্যে পৌঁছবার জন্য যে সহজ রাস্তাটা ছিল, সেই রাস্তাটাকে আমরা যেন নিজেরাই বাঁকা করে ফেললাম, বা তারা নিজেরাই বাঁকা, সেখানে যেতে হলে আবার ঘুর পথে যাওয়ার চেষ্টা। কিন্তু যেখানে যে গন্তব্য তো ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ, সেটা দিয়ে তো যাত্রা শুরু হয়েছিল। সেটাই, এবং সেই গন্তব্যে তো সবার একসাথে হাত ধরে যাওয়া গেলেই সবচেয়ে ভালো হতো, এবং আমার মনে হয় যে এখনও সেই সুযোগ আছে, যদি এই ব্যাপারটাতে আমরা যদি প্রত্যেকের তার অবস্থানটাকে যদি মূল্যায়ন করি। হ্যাঁ, যেমন স্বাধীনতা কথা বলি আমরা, কিংবা আমাদের স্বাধীনতা পূর্ব যে ছাত্র আন্দোলনগুলো হয়েছে, আমাদের ভাষা আন্দোলনগুলো হয়েছে, ছাত্ররাই প্রথম সারির সৈনিক তো সবগুলো জায়গাতেই ছিল, কিন্তু ওই মানে তারা কিন্তু ওই আন্দোলন সফল হওয়ার পরে কিন্তু তাদেরকে ক্ষমতার জায়গাতে আমরা কিন্তু কখনো দেখিনি। এই জায়গাতে এসছে তারা চাইতে হয়তো ভাবছেন তারা যে
তাদের হাতেই হয়তো পরিবর্তনটা যথেষ্ট মানে সঠিকভাবে হবে, সেই বিশ্বাস থেকে হয়তো তারা মনে করেছেন যে না, আগের যারা আসেননি তারা আসেননি, তাদের বোধটা আলাদা ছিল। এবারে আমরা আছি, আমরা যারা এই অর্জনের সাথে প্রত্যক্ষভাবে ছিলাম, তারা অর্জনটাকে পরিপূর্ণ করার জন্য অন্যের হাতে দায়িত্বটা না দিয়ে মানে তারা হয়তো আগের উদাহরণ থেকে দেখেছে যে আমরা আন্দোলন তো শ্রমিক এবং ছাত্ররাই বেশি, মানে মূল কাণ্ডারি থাকে সামনের দিকে। তারা দেখেছে যে আগে তারা যে ফসলগুলি তুলে দিয়েছিল, কিন্তু তারপর আর তারা সেইটা রক্ষণাবেক্ষণ করতে পারেনি দেখে এবার হয়তো নিজেরাই বলেছে এবার আমরা দেখি। হ্যাঁ, মানে ফসল মানে ঘরে তোলা পর্যন্ত নিজেরা দেখাশোনা করার দায়িত্বটা নিজেরা আছে। ঠিক আছে, কিন্তু একটা কথা হলো যে দেখবেন খেয়াল করে যে ফসল একজনই তো ফসল যে বোনার থেকে শুরু করে কাটা পর্যন্ত তো একজনের ইনভলভমেন্ট থাকে না। হ্যাঁ, এটা দলবদ্ধ প্রয়াস, এটা দলবদ্ধ প্রয়াস থাকে। এমনকি যে গৃহকোণে যে মহিলা যিনি থাকেন তিনিও কিন্তু মাঠের খাবারটি পৌঁছে দেন বা ফিরে আসলে তার পরিচর্যা শুশ্রূষার কাজটি করেন, এবং ধান শুকানোর কাজটার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন। ফলে একটা দেশকে করতে গেলে সবারই অবদান রাখতে হবে এবং সে রাখার সুযোগটা সবাইকেই করে দিতে হবে। আমরাই একাই পারবো বা আমাদের হাতে দেশটি সবচেয়ে নিরাপদ বা আমাদের ছাড়া অন্য কাউকে দিয়ে এটা হবে না, এটা বোধহয় ভাবা ঠিক হবে না। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের তো ওই যে অবকাঠামোগত একটা ব্যাপার আছে যে এই যে কেউ সরকারে আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা বলছি, কিন্তু ওই যে যেই প্রশাসনিক কাঠামো সেটার সঙ্গে কি আসলে কোনো রকম দূরত্ব বা যোগসূত্র বা সেখান থেকে যেই রকম সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা না পাওয়ার কারণেও কি আপনি মনে করছেন যে দুশোর একটা ব্যাপার কিন্তু খুব ক্ষতবিক্ষত পথ মনে হচ্ছে? পথ কণ্টকাকীর্ণ এই কারণে আরো বেশি হয়েছে। কারণ হচ্ছে যে একটা আমলাতন্ত্র যেটা 17 বছর ধরে তৈরি হয়েছে, সেই আমলাতন্ত্র কিন্তু মেধাভিত্তিক আমলাতন্ত্র হতে চায়নি। তারা দক্ষতার দিক দিয়ে তারা নিম্নমানের এটা বলবো না, কারণ তারা তো বিসিএস পরীক্ষার যে বৈতরণী আছে এটাকে উত্তীর্ণ করে তারা যে জায়গাগুলোতে গেছেন, একটা পর্যায়ক্রমে তারা নিজেদেরকে পরিশীলিত করে আরো উচ্চ পর্যায়ে নিয়েছেন। কিন্তু দিন শেষে মন মানসিকতাগুলো তাদের ভেতরে পরিপূর্ণভাবে একটা স্বৈরতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার পরিপূর্ণভাবে একটা সেবাদাস বা দলদাসের অবস্থান থেকে যখন আমলাতন্ত্রটি বিকশিত হয়েছিল, সেই আমলাতন্ত্র একটা অভ্যুত্থানের স্পিরিটকে বা তার মর্যাদাকে ধারণ করতে পারবে না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে প্রথম দিনে উচিত ছিল কি যে সেগুলোকে পরিত্যাগ করা, কারণ তাদেরকে কিন্তু যদি সময় দেওয়া যায় তারা কিন্তু গেড়ে বসবে, এটাই নিয়ম। আমাদেরও কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সচিবালয়ে কিন্তু আমাদের নিজেদের উপসচিব কজন ছিল, উচ্চ পর্যায়ের কর্মকর্তা তো কেউ ছিল না, কিন্তু দেশ তো চলেছে। হয়তো কিছুদিন একটা কষ্ট হবে, আর আমলাতন্ত্র এমন আহামরি কোনো শাস্ত্র নয় যেটা অর্জন করা যাবে না। কারণ আমরা তো দেখি যে একজন চিকিৎসক খুব ভালো ডিপ্লোম্যাট হয়ে যান, আমাদের অনেক পর্যায়ে দেখেছি যে একজন ইঞ্জিনিয়ার আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে সচিব হয়েছেন, কৃষিবিদ সচিবের দায়িত্ব পালন করতে পারেন। ফলে এটা আমার মনে হয় না যে এমন কোনো রকেট সায়েন্স যে অন্যের পক্ষে আয়ত্ত করা যাবে না। ফলে প্রথম দিনে যদি আমরা সেই ঘুণে ধরা বা যে তাবেদার বা যে আমলাতন্ত্র এই অভ্যুত্থানের পরের বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করবে না, অনেকগুলো কারণে করবে না, কারণ তাদের নিজেদের মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে, তাদের মধ্যে অপরাধ সংগঠিত করবার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছিল, তো সব কিছুর কারণে তারা কিন্তু চাইবে যে এই বর্তমানের অর্জনটি ব্যর্থ হোক। তো ফলে যারা মনে প্রাণে ব্যর্থতা চাইছে তাদের কাছ থেকে সহযোগিতা পাবে বা পাওয়া যাবে, এটি কিন্তু একটা স্বপ্ন। মানে সেখানে শুদ্ধতা আনাটা তো সহজ না। শুদ্ধতা এদেরকে রেখে করা যাবে না। শুদ্ধতার ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে যারা আমার সহযোগিতা করবে না তাদেরকে সহযোগী বানাবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, নাকি তাদের সহযোগিতাকে প্রত্যাখ্যান করে আমি এমনদেরকে দিয়ে ওই জায়গাটাকে প্রতিস্থাপন করব যারা প্রকৃতপক্ষে। সেই কাঠামোটা কিভাবে তৈরি করা যেত? কারণ এটা তো একটা বিশাল বলয় না, সেটা ঠিক মাঠ পর্যায়ে পর্যন্ত এটা ঠিক। এত জনগোষ্ঠী কি যে মানে আমলাতন্ত্রের শীর্ষে যারা থাকেন তারা যতটা এই অপকর্মের সাথে বা স্বৈরতন্ত্রের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, নিচের যারা ছিলেন তারা হয়তো দেখে দেখে শিখে পরে হতে সে জায়গায় যেতেন, কিন্তু সুযোগ তো তাদের জন্য অত বেশি তৈরি হয়নি। ফলে তারা যদি উচ্চতর পর্যায়ে যদি এরকম একটা শুদ্ধি অভিযান দেখতো যে তাদের জন্য শাস্তির ব্যবস্থা হচ্ছে, তারা পরিত্যাজ্য হচ্ছে, তাদেরকে সেই ব্যুরোক্রেসিতে রাখা হয়নি বা আমলাতন্ত্রের সঙ্গে তারা নেই, তো ফলে হতো কি
একটা পরিবর্তন কিন্তু একটা হওয়ার আপনি সুযোগ ছিল। বলছেন যে এই যে আমলাতন্ত্রের এইটার কিছু ডালপালা ছিটে দিলে পর নতুন পাতা গজাবে। ডালপালার মধ্যে নতুন বিশেষ করে গজাবে। যেগুলো শক্ত ডালপালা, যে ডালপালাগুলো একটু পরিপুষ্ট পরিপক্ক হয়েছে, যে ডালপালাগুলো পাতাগুলোকে মোটামুটি রক্ষা করার জন্য বা তাদেরকে প্রশিক্ষিত করবার জন্য চেষ্টা করছিল, সেই শক্ত ডালগুলোকে কেটে দিলেই এই আমলাতন্ত্রকে রক্ষা করা যেত। কিন্তু আমাদের প্রথম দিনই সেই ত্রুটিটি হয়েছে। আমরা এই আমলাতন্ত্রকে রাখার চেষ্টা করেছি। এই আমলাতন্ত্রের কাছ থেকে আমরা মনে করেছি যে রাষ্ট্রের সেবাটা আমরা ওদের কাছে পাবো, যেটা অসম্ভব, এটা কোনোদিনই পাওয়া যাবে না। না, তাহলে তো এই যে আপনি যেটা বললেন যে এই যে প্রায় আমরা যে সময়টা পেলাম জুলাই থেকে শুরু করে আবার আরেকটি জুলাইয়ের কাছাকাছি আমরা, তাই সেইখানে আমরা খুব বেশি এগিয়ে যেতে পারিনি। এই সংস্কারের কথা বলা হচ্ছে বা গোছানোর কথা বলা হচ্ছে সেই জায়গাতে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ তুষার, আমি ব্যাপারটাকে একটু দুই ভাগে দেখি আর কি। সেটা হলো যে সংস্কারের একটা অংশ তো রয়েছে যেটা আমরা বলবো যে আমাদের একেবারে পরিপূর্ণভাবে দেশ চালানোর সংস্কার, যেগুলো সেই সংস্কারে আমাদের পার্লামেন্টের কথা আসতে পারে, আমাদের সংসদের কথা আসতে পারে, আমাদের প্রধানমন্ত্রিত্বের ভেতরে বা ক্ষমতায় শীর্ষে যারা থাকবেন তাদের মধ্যে স্বৈরতন্ত্র যেন প্রতিষ্ঠিত হতে না পারেন তার প্রতিকারের ব্যবস্থাপনার কথা থাকতে পারে, আমাদের সংবাদপত্র জগৎ, মিডিয়া জগৎ কী করে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে সেটার কথা থাকতে পারে। সেটা যেমন একটা সাইড। আরেকটা জায়গা আছে কি, যে মানুষের প্রাত্যহিক জীবনের যে সংস্কারের যে জায়গাটা আছে, যে শিক্ষার সংস্কার, স্বাস্থ্যের সংস্কার, কৃষির সংস্কার, পরিবেশের সংস্কার, সেই জায়গাগুলোতে কি আমরা কোনো কিছু এগোতে দেখেছি? একটা কিছু পরিবর্তন কিন্তু স্যার, আপনি তো সাংবাদিকতা করেন, আপনার তো সেই অভিজ্ঞতার ভেতর থেকে আপনি দেখেন যে আমাদের মানুষের স্বাস্থ্যের প্রত্যাশা কি কিছু পূরণ হয়েছে? তারা কি বলতে পারবে যে 1 বছর আগে স্বাস্থ্যের যে দুর্গতি ছিল, 1 বছর পরে আমরা কি স্বাস্থ্য ব্যবস্থাপনার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি? সেবার ক্ষেত্রে আশাবাদী হবে সেবার ক্ষেত্রে? আমরা মনে হয় সেটা দেখতে পাচ্ছি না। শিক্ষাও তাই। শিক্ষার ক্ষেত্রেও যে শিক্ষা নিয়ে আমরা এত ঠাট্টা করেছি, আমরা সমালোচনা করেছি যে একমুখী শিক্ষা, সৃজনশীল শিক্ষার নামে আমাদের ছেলেদের উপর, বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেটির পরিবর্তনের কি কোনো ধারা দেখছি আমরা? আমরা কি করছি, সেই পুরাতন পাঠ্য পুস্তকেরই কিছু কিছু লাইন কেটে দিয়ে, কোনো ক্ষেত্রে সেটা আবার কেটে দেওয়া সম্ভব হয়নি, হয়তো আগের মতনই রয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু পরিবর্তনটা আনা যাবে না। তো শিক্ষার পরিবর্তনটা খুবই গুণগত পরিবর্তনের একটা অন্যতম জায়গা, সেখানে কোনো কাজই হয়নি। স্বাস্থ্যর কথা বলি, আমাদের কৃষি ক্ষেত্রে যে একটা বৈপ্লবিক পরিবর্তনের জায়গা ছিল সেটি হয়নি। অর্থনীতির ক্ষেত্রে তো বলতে গেলে কিছুই হয়নি। আমাদের শিল্পায়নের অগ্রগতি কতটুকু হয়েছে, কর্মসংস্থানের জায়গাটা কতটুকু হয়েছে। কারণ দিন শেষে সাধারণ মানুষের চাওয়াটা কি? সে খেয়ে পরে বাঁচতে চায়। তো খেয়ে পরে বাঁচতে গেলে তো একজনের তো কর্মসংস্থান লাগবে, আর বাঁচতে গেলে স্বাস্থ্যের ব্যবস্থাপনা লাগবে, আর সেই জায়গাতে পৌঁছতে গেলে শিক্ষার প্রয়োজন হবে। না, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? আমরা তো 90 থেকে যদি বলি 91 থেকে এই পর্যন্ত আসতে তো অনেক অন্তর্বর্তীকালীন সরকার পায়নি, তত্ত্বাবধায়ক সরকার, তারা তো এই দায়িত্ব পালন করে নাই। তাদের কাছে তো এখন আপনি তো প্রত্যাশা করেন না। এই সরকার তো আবার এই যে আমার মাঝে মাঝে খুব বলতে শুনি যে সব কিছুরই ম্যান্ডেট তাদের কাছে আছে। ম্যান্ডেট থাকাটা যেমন একটা কথা, ম্যান্ডেটকে প্রতিপালন করবারও তো একটা দায়িত্ব আছে আর কি। আমি ম্যান্ডেট আছে আমার কাছে, সুতরাং আমি সমুদ্র বন্দর একজনকে দিয়ে দেবো, ম্যান্ডেট আছে বলে আমি করিডোরে আলোচনা করবো, কারোর সাথে কারো মতামত নেওয়ার প্রয়োজনই মনে করবো না। কিন্তু ম্যান্ডেটের আরেকটা যে অংশ আছে, যে আমার স্বাস্থ্যের ব্যবস্থার কি পরিবর্তনটা হবে, আমি শিক্ষার উন্নতির জায়গাটা দেখবো কিনা, আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কিনা, ম্যান্ডেটের এই জায়গাগুলোকে আমি অবজ্ঞা করবো? ম্যান্ডেটটা তো এত সোজা এবং সস্তা জিনিস নয় নিশ্চয়ই। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে রাজনীতি নিয়েই। ফিরে এলাম এখন প্রকাশে। এই যে জুলাই অগাস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটাই আপনি ভোটের বিকল্প হিসাবে এই যে পরিবর্তনটাকে আপনি রায় হিসেবে দেখছেন? ওনারা তো বলছেন যে না, শুধুমাত্র নির্বাচন করার জন্য তারা নাকি আসেন নাই। তো ভালো কথা, শুধুমাত্র নির্বাচন করার জন্য যদি না এসে থাকেন, তাহলে সংস্কারের অন্য অত্যাবশ্যক যে জায়গাগুলো আছে সেটার পরিবর্তন কতটুকু ঘটিয়েছেন? 1 বছর পর তো একটা সালতামামি হয়তো নাকি, বাজেটের পর বাজেটের শেষে গিয়ে আমরা গত বছরের বাজেটের প্রাপ্তি কতটুকু অপ্রাপ্তি আছে সেটা হিসাব যেমন করি, তো জুলাই বিপ্লবের সালতামামি করতে গেলে আমরা কি বলতে পারবো যে ওই জায়গাগুলোতে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন হয়েছে কিনা? আবার একই সাথে বিচারের কথা যেটি বলছেন তারা, বিচারের ক্ষেত্রে আমরা কি সত্যিকারের কোনো অগ্রগতি দেখতে পেয়েছি? বরং আমরা বিচারের ক্ষেত্রে মানে এটাকে আমি বলবো যে এটাকে সুযোগ করে দেওয়া হয়েছে। বিচারের নামে ঢালাওভাবে মামলা করার সুযোগ করে দেওয়া হয়েছে। একটা মামলাতে শত শত হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, যেটা ভবিষ্যতে যখন প্রকৃত বিচারের কাছে যাবে তখন এদেরকে অপরাধী প্রমাণ করার জন্য যতগুলো যুক্তিতর্ক এবং যতগুলো আলামতের দরকার হবে, এভিডেন্সের দরকার হবে, সাক্ষ্য প্রমাণের দরকার হবে, সেটাকে অর্জন দেওয়া সম্ভব হবে।
মাঝখান থেকে যখন হবে না, এরকম দুটো একটা মামলা যখন প্রকৃতপক্ষে তামাদি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যখন খারিজ হয়ে যাবে, তখন মেসেজটা কি যাবে? যাবে যে এই পরিপূর্ণভাবে আগের স্বৈরাচারের বিরুদ্ধে যে গণপ্রত্যাশার যে মামলাগুলো করা হয়েছে সেগুলো আসলে কোনো যুক্তিসঙ্গত মামলা ছিল না। তো তাদেরকে শেষ পেশ করে দেওয়ার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বলছেন যে সব কিছুরই ম্যান্ডেট আছে, সেটিকে প্রতিহত করার কাজটা তো তাদেরই করবার কথা ছিল। এবং জুলাই আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে তো দুইটা যারা অন্তর্বর্তী সরকারে আসলেন তারা সংস্কারের কথা বলছেন, আপনারা যারা রাজনীতি করছেন আপনারা ভোট চাচ্ছেন, তাহলে মানে সমান্তরালে ওই যে রেল লাইন বয় সমান্তরালের মতো এটা এই জায়গায় বোধহয় একটু কারেকশন করতে হবে তুষার। সেটা হলো যে অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার যে সংস্কারের ধারণা এটা দিয়েছে যখন কেউ এই সংস্কারের কথা ভাবতোই না। তারা মনে করতো যে আমাদের এই নাভিশ্বাসের যে আবহ চলছে স্বৈরতন্ত্রের নাগপাশে, সেখান থেকে মুক্তি পাওয়াটা আমার প্রথম চাহিদা হওয়ার কথা ছিল। সেখান থেকে আমি ওই অত বড়ভাবে চিন্তা করব, সংস্কারের কথা ভাববো, এটা যেমন একটা অলিক কল্পনা ছিল। ঠিক তখনই কিন্তু আজ থেকে 2 বছরের বেশি সময় আগে কিন্তু সেই সংস্কারের ধারণাটি দেওয়া হয়েছে। ফলে বিএনপি সংস্কারের কথাটিকে প্রতি মুহূর্তে উপলব্ধি করে এবং সংস্কারের ধারণার বাইরে আগস্টের আগে থেকেই, আগস্টের অনেক আগে থেকে ভাবে। এবং আমরা এটা নিয়ে জনগণের মাধ্যমে প্রচারণা কিন্তু অগস্ট সেটা চালিয়েছিলেন, কিন্তু আমি বলি অগাস্ট পরবর্তী সময় কিন্তু ওই যে আপনারা মনে একটা রোড ম্যাপ চাচ্ছিলেন যে একটা যে ভোটটা কবে হবে। হ্যাঁ, রোড ম্যাপ তো আমার মনে হয় যে যারা ম্যান্ডেট প্রাপ্ত বলে দাবি করেন তাদের রোড ম্যাপ তো সব কিছুরই দেওয়া উচিত ছিল। যে আমরা তারা যদি বলতেন এটা যে ডিসেম্বর জুন, এই ডিসেম্বর জুন তো কোনো রোড ম্যাপ হতে পারে না, তাই না? আপনি যদি কোনো একজন পরীক্ষার্থীকে বলেন যে তোমার পরীক্ষা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হবে, তো ও কি ডিসেম্বর ধরে প্রস্তুতি নেবে নাকি জুন ধরে প্রস্তুতি নেবে? এটা তো মানে যারা বলছেন আমার মনে হয় যে এটি হচ্ছে এক ধরনের ভণ্ডামি। এটাকে একেবারে এই কথা বলতে আমার কোনো অসুবিধা নেই, এটাকে ভণ্ডামি বলতে হবে। কারণ রাজনৈতিক দলে তারা তো জানে এটা তো পরীক্ষা, তিনি তো পরীক্ষাতে একা পরীক্ষা দেবেন না, তার তো আরও অন্যান্য তার সাথে প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তো রাজনীতির মাঠে তো জিততে গেলে তাকে তো প্রস্তুতি সেভাবে নিতে হবে, তাই না? তো আপনি পরীক্ষার দিন তারিখ বলবেন না, বলবেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো এক সময় পরীক্ষা হয়ে যাবে। এটা তো মানে সত্যিকার অর্থে আপনি কি বলতে চাইছেন সেটিকেই তো স্পষ্ট করে না, বলেই ফেলেন না। আপনার যদি মনে হয় যে না আপনি কোনো একটা তারিখ বলতে চান, সেটি মনের মধ্যে আছে, সেটা যদি দূরবর্তী কোনো তারিখ হয় বলে ফেলেন না, দেখি তারপর তো শুনবে মানুষ, বুঝবে যে না আপনার একটা চিন্তা ভাবনা করার একটা স্পেসিফিক একটা সুনির্দিষ্ট জায়গা আছে। আর দ্বিতীয় যে জায়গাটার কথা বললেন, আমরা তো এটাও দেখতে চেয়েছিলাম যে বিচারের ক্ষেত্রেও তো একটা ওনারা রোড ম্যাপের কথা বলতে পারতেন যে আমরা এই মাসের এই তারিখের ভেতরে আমরা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ ট্রাইব্যুনাল করব। প্রথম মামলাটার শুনানি আমরা আশা করি ওই তারিখে দিতে পারবো। বিচারের ক্ষেত্রে হতে পারে। সংস্কারের ক্ষেত্রে ওনারা বলতে পারতেন যে অনেকগুলো সংস্কার আছে যেগুলোকে দৃশ্যমান করা যাবে না, যেমন আইনের সংস্কার, সংবিধানের সংস্কার, সেগুলো তো একটা নীতিগত একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের এই অংশটুকু করে দিয়ে গেলাম, আমরা শিক্ষার সংস্কারের এইটুকু অংশ অত তারিখে পাওয়া যাবে, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নিতে চাই, এই ব্যাপারে তো আলোচনা হতে পারতো। এই আলোচনা মানে পাশাপাশি চালানোর কি কোনো সমস্যা ছিল নাকি? শিক্ষা মন্ত্রণালয় দেখার দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখার দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, তারাও তো বলতে পারতেন। কিন্তু আমরা কেন জানি মনে করছি যে সংস্কারের দলিল তৈরি করাটাই যেন যথেষ্ট বড়। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে সাধারণত যে পরিকল্পনাগুলি হয় দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী, তা আপনাদের মনে হয় কথা যে আমরা স্বল্পমেয়াদী সংস্কার করে ভোটে যাব, তারপর যে রাজনৈতিক, এটাও পরিপূর্ণ ঠিক না। যেমন আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু সব পরিকল্পনা কিন্তু স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী হয়, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও যে কথাগুলো বলা হচ্ছে যে আমরা যদি এরকম করে কথাটা বলি যে আমরা আমাদের একটা কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বলেছি যে যারা বেকার থাকবে তাদেরকে 1 বছর পর্যন্ত তার যোগ্যতার সাথে সমান্তরালভাবে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পৃষ্ঠপোষকতা বা আর্থিক সহায়তা দেওয়া হবে, যেটা বেকার ভাতা বলতে চাই, আমরা বেকার বলি না, কারণ বেকার শব্দটি আমরা ব্যবহার করতে চাই না। তো এখন এটা তো দেশের সবগুলো মানুষকে তো রাতারাতি দেওয়া যাবে না, পর্যায়ক্রমিকভাবে বলা যাবে, আমরা প্রথমে দিচ্ছি। তো এটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদীর মধ্যে নেওয়া যায়। স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যেও যদি তারা সংস্কারের কাগজের মধ্যে লিখে থাকেন যে তাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা এটা আছে, তাহলে তো 1 বছরের মধ্যে সেই স্বল্পমেয়াদী পরিকল্পনা কিছু তো বাস্তবায়ন করে দেখাতে হবে আপনাকে। তাহলে স্বল্পমেয়াদী আপনি লিখলেন আর সেটা কাগজের মধ্যে রেখে দিলেন, তাহলে এটা বাস্তবায়ন করবে এটাকে? তো ফলে উদ্দেশ্যটা কি? এই অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু নথিপত্র তৈরি করার কাজ? সেটাই বলছিলাম যে আপনারা চাচ্ছিলেন যে কিছু সংস্কার এই অন্তর্বর্তী সরকার শেষ করুক,
আর বাকিটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা। এটা তো আপনি নিশ্চয়ই মানবেন এটা, কারণ সব সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী চলমান জায়গা। কারণ আজকে যে সংস্কার বা 5 বছরে হয়তো অনেক সংস্কার করা সম্ভব হবে না, এবং অনেক কিছু আছে যে 5 বছর পরে আমরা আজকে যে কথাটি বলছি সেই কথাটি অর্থহীন হয়ে যাবে, সে কথাটাতে কোনো মানেই থাকবে না। ফলে সংস্কার তো এমন একটা কিছু না যে আমি একটা বাক্সবন্দি করে দিলাম যে এর বাইরে না, এর ভেতরে না, এর মধ্যেই সংস্কার, এর আগেও নেই কিছু, এর পরেও নেই কিছু। তা আপনারা তো এই যে অঞ্চল ভিত্তিক কিছু হোমওয়ার্ক করলেন, কিছু অনুশীলন করলেন নানা রকম, সেটার কি পেলেন, মাঠ পর্যায় থেকে প্রতিক্রিয়া পেলেন কর্মীদের মাঝ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে? আপনি তো খেয়াল করে দেখবেন যে গতকালকে কিন্তু বগুড়া একটা তারুণ্যের সমাবেশ হয়েছে। সেদিন কিন্তু আবহাওয়া মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, অনুকূল ছিল না মোটেও, কিন্তু তারুণ্যের একটা অস্বাভাবিক অসাধারণ একটা জাগরণের প্রতিচ্ছবি পেয়েছি আমরা। এই তরুণটা কোথায় ছিল? আপনি কি বলবেন যে এটা শুধুমাত্র দলবাজ তরুণ যাদেরকে পয়সা দিয়ে আনা হয়েছে? এটা কিন্তু আমি অন্তত মানতে রাজি নই। কারণ এই জন্য মানতে রাজি নই আমি, সেটা হচ্ছে যে দেখবেন খেয়াল করে যে তরুণের কিন্তু প্রত্যাশা আছে এখন। তারুণ্যকে আমরা কিন্তু অনেক আশার কথা শুনিয়েছি, তাদেরকে বলেছি যে আগামী দিনের জন্য একটা খুব চমৎকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে দিতে চায়। তাহলে এই তরুণদের জন্য তো দায়বদ্ধতা আছে একটা। তো একটা দায়বদ্ধ দল যখন জনগণকে যখন সে আশার আলোটা দেখাতে পারে, তরুণদেরকে যখন উজ্জীবিত করে বলতে পারে যে তোমার জন্য সত্যিকার অর্থে সঠিক কর্মসংস্থান, তোমার জন্য একটা সত্যিকার অর্থে নিরাপদ বাংলাদেশ দেবো, আবরার ফাহাদের মতন তোমাকে পিটিয়ে মারবে না প্রতিষ্ঠানে, কোনো একটা মেয়ের শ্লীলতা হানি হবে না কথায় কথায়, এই প্রত্যাশা যখন একটা দল মানুষের কাছে সামনে নিয়ে যায় একটা তাদের প্রোগ্রাম এবং তাদের কর্মসূচি হিসেবে, তখন তাতে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা খুবই উল্লেখযোগ্যভাবে দেখি। আরও একটা জিনিস দেখবেন যে জবাবদিহিতার যে কথাগুলো আমরা প্রায়ই বলি, রাজনীতিতে জবাবদিহিতা নেই, চাটুকারিতা আছে, তার বিপরীতে কিন্তু দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে, জনসভার আগের দিন কিন্তু একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে আমাদের দলের ছেলেপেলেদেরকে আমরা কিন্তু আসতে নিরুৎসাহিত করেছি, বরং ওইখানকার বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের যারা শিক্ষার্থী আছে তারা যেন ওখানে থাকে এবং তারা যেন আমাদের নেতৃত্বকে প্রশ্ন করতে পারেন যে আপনারা এই কথাটা বলেছেন, এটার ব্যাখ্যা দিন, অথবা এটা কীভাবে বাস্তবায়ন করবেন। ফলে যে একটা জবাবদিহিতার সংস্কৃতি কিন্তু আমরা চালু করতে, এই যে প্রশ্ন কথাটা বললেন খুব সুন্দর, যে প্রশ্ন তো হারিয়ে গিয়েছিল, তা আমরা আপনারা আবার ক্ষমতা বলেন না, আপনি এর আগে আমার সঙ্গে যখন আলোচনা করেছিলাম দায়িত্ব, তা আপনারা যখন দায়িত্বে আসবেন সেই প্রশ্ন কি থাকবে, প্রশ্নের অস্তিত্ব থাকবে কতটা? আপনি আপনার মনে হবে যে আমার আর প্রশ্ন ফুরিয়ে গেছে, এরকম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। অর্থাৎ আপনি প্রশ্ন করতে করতে নিজে ক্লান্ত হয়ে যখন বলবেন যে আমার আর প্রশ্ন নেই কিছু, কারণ আমরা তো দেখেছি যে প্রশ্ন করবার নামে চাটুকারিতা দেখেছি, তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্ন মাধ্যমে আপনারা জবাবদিহিতা প্রকৃতপক্ষে কতটা পান, এবং সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো জবাব দিয়ে না, একেবারে পরিপূর্ণ তথ্যভিত্তিক জবাবদিহিতার আবহ। হ্যাঁ, সেটা হয়তো আপনি এর আগে আমাকে বলেছিলেন যে আপনাদের যারা শীর্ষ নেতৃত্বে থাকবেন তাদেরকে প্রশ্ন করা যাবে অবাধে অনুসারে, কিন্তু সেটা একদম মাঠ পর্যায়ে পড়তে, মানে এই যে আপনাদের যারা মাঠ পর্যায়ে নেতৃত্বে থাকবেন, বিভিন্ন দলেরও তো বিভিন্ন স্তর আছে, বা তারা হয়তো বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত হবেন সরকার পরিচালনায়, সেখানেও এই বিষয়ে কেউ বিব্রত বোধ করবে না? না, মানে এটি আমরা রাজনীতির এই সংস্কৃতিটাকে চালু করতে চাই যে বাংলাদেশ যেন একটা নতুন ধারা রাজনীতি দেখতে পারে, এবং সেটা শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে যখন তারা দেখবে যে এই জবাবদিহিতা আছে, তখন কিন্তু মাঠ পর্যায়ে তার একটা প্রভাব পড়বে, বা তারা অনুসরণ, এবং আমরা কিন্তু এটাকে একটা বলতে পারেন যে একটা পদ্ধতির মধ্যে আনতে চাই। পদ্ধতির মধ্যে হচ্ছে এরকম যে একজন রাজনৈতিক নেতা বা কর্মী তিনি কিন্তু শুধুমাত্র দলের সদস্যের মধ্যেই তার কাজটা সীমাবদ্ধ রাখবে না, তার কিন্তু একটা অ্যানুয়াল পারফরমেন্স, তার সেই রিপোর্টিংও কিন্তু তাকে করতে হবে। অর্থাৎ বিগত 1 বছরে সে জনকল্যাণমূলক কাজ কী করেছে, সেই কাজের ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল, এবং এর বাইরে দিয়ে পত্রপত্রিকাতে তার বিরুদ্ধে অপকর্মের কোনো প্রতিফলন কোথাও দেখেছি কিনা আমরা, সেটার হিসাবও কিন্তু দল একই সাথে রাখবে। ওকে দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে রাজনীতি নিয়ে। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা তো বিভিন্ন যে বলে থাকি যে আমরা গল্পের শহরে থাকি, গল্পের দেশে থাকি, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম গল্প আছে, আবার বাস্তবতাও আছে। আমরা গণমাধ্যমে দেখতে পাই যে এই যে 5 আগস্টের পর একটি দল চলে যাওয়া, মাঠ থেকে চলে যাওয়ার পর এই যে জাতীয়তাবাদী দল বা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল এসেছে, এবং আপনার দলের কর্মী যারা মাঠে আছেন তাদের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ এসেছে, দখল, চাঁদাবাজি, নানা কিছু অভিযোগ এসছে। তা এই ক্ষেত্রে কতটা আপনারা? একটা ব্যাপার হলো কি, দেখবেন খেয়াল করে যে রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে আমাদের দল যেটি 17 বছর 15 বছর পর পেয়েছে, 17 বছর এর লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, এবং এর মধ্যে
বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা জানি না যে একটা রাজনৈতিক দল তো তার যে কর্মী বা নেতা যিনি নিবন্ধিত একজন সদস্য তাকে দল থেকে বাদ দিতে পারেন, বহিষ্কার করতে পারেন এবং তাকে কারণ দর্শাতে পারেন, এবং তার বাইরে বলা হয়েছে যে অপরাধ অপরাধী, সেক্ষেত্রে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে দলের পক্ষ থেকে কোনো পৃষ্ঠপোষকতা নেই বা কোনো সমর্থন নেই, এই কথার মধ্যে কোনো রাগঢাক কিছু নেই। এটা দিবালোকের মতো পরিষ্কার একটা কথা। তো ফলে যদি কেউ করে থাকে তাহলে উনি দলের কর্মী হিসেবে করছেন, একজন অপরাধী হিসেবে করছেন, দল তাকে বহিষ্কার করবে এবং আইন তাকে আইনের আওতায় নিয়ে তার ব্যবস্থা করবে। এটা খুবই সিম্পল, এখানে ডিফেন্ড করার কিছু নেই যে না এটা ওই রকম হয়েছে, আসলে ও নিজের জায়গায় ও নিজেই ফেরত নিতে গেছে, অথবা বিগত পতিত সরকার তার যারা দোষর ছিল তারা কোনো একটা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, ওটা কাউকে না কাউকে 15 বছরের নিপীড়নের শিকার হয়েছে। হ্যাঁ, ওটা যদি আমি নাও বলি, যদি এরকম বলি যে একটা প্রতিষ্ঠান একটা যেরকম একটা আছে না যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গভর্নিং বডির কেউই নাই, তাহলে ওটা তো চালাতে হবে কাউকে না কাউকে। তো ফলে ওই জায়গায় যদি কেউ যোগ্যতা নিয়ে যদি সেখানে কেউ যদি যান আর সেটাকে সংবাদপত্র যেন সেটাকে দখল না বলে, সেক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে। না, কিন্তু সেটা তো প্রক্রিয়ার মধ্যে হওয়া উচিত। হ্যাঁ, প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। যেমন প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি তো জানেন যে কোনো একটা জায়গাতে কোনো একজনকে নির্বাচিত করবার বা মনোনীত করার একটা নিয়ম কানুন বা পদ্ধতি আছে, সেই নিয়মের ব্যত্যয় হলে প্রশ্ন করুন, অসুবিধা নেই। কিন্তু নিয়মের মধ্যে দিয়ে যদি সেই পরিবর্তনটা ঘটে তাহলে শুধুমাত্র স্বৈরাচারের দোসরের জায়গাতে একটা রাজনৈতিক দলের একজন কর্মী বা নেতা সেই জায়গাতে গেছে, সেই শুধুমাত্র সেই কারণে তাকে অভিযুক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আমি শুধু এইটুকু জায়গায় বলছি। কিন্তু সে যদি কোনো অন্য কোনো প্রক্রিয়াতে যদি যেয়ে থাকে যেটা বৈধ নয়, সেক্ষেত্রে প্রশ্ন করতেই পারেন, এবং সেক্ষেত্রে দল সেটি জানতে পারলে মানে তাকে প্রক্রিয়া অনুসরণ করেই যেতে হবে। মানে প্রক্রিয়া অনুসরণ আজকে আমি নেই, আপনি নেই, আমি যে বসে পড়তে পারবো না। না, নিশ্চয়ই না। কারণ দেখবেন যে আপনার সংবাদপত্র জগতেও তো অনেকেই কিন্তু শীর্ষ জায়গাতে ছিলেন, তারা তো আজকে নেই। অনেক নামকরা টিভি চ্যানেল ছিল, পত্রিকা ছিল, তাদের সেই শীর্ষ যারা সাংবাদিক ছিলেন তারাও তো নেই, কিন্তু সেই সংবাদপত্র তো চলছে, কেউ না কেউ সেই জায়গাতে গেছে। এখন সেই জায়গাতে যিনি গেছেন তার রাজনৈতিক পরিচয়টাকে আমি আনবো নাকি সাংবাদিক হিসেবে তার যোগ্যতাকে, বা উনি কোন প্রক্রিয়ায় গিয়েছেন, কোন প্রক্রিয়া দেখাচ্ছে সেটা দেখিনি। কেউ যদি দখলদারিত্ব করে সেই জায়গায় আপনাদের নজরদারিটা আছে। নজরদারিত্ব শতভাগ আছে। কারণ এটা কি বলতে পারবেন যে বিএনপি কোনো একটা মিডিয়া হাউস দখল করে ফেলেছে, কোনো টিভি চ্যানেল দখল করে তার প্রচার মাইক হিসেবে তাকে ব্যবহার করছে এরকম, বা কোনো একটা পত্রিকাকে দখল করে ফেলে? আপনি আমাকে বলছিলেন যে বিএনপি কোনো গণমাধ্যমকে নিজস্ব মাইক হিসেবে ব্যবহার করবে না, এটা বলছেন আপনি। আমি বলছি যে হতে চাইলেও বিএনপি এটা হতে দেবে না। আপনি যদি মাইক হতেও চান, আচ্ছা, স্বপ্রণোদিত যদি হতে চাই, না, আপনাকে মাইক করার কোনো ইচ্ছা আমাদের নেই। আচ্ছা, মানে সেই সংস্কৃতিতে আপনারা যাবেন না? কখনোই না। কারণ আপনি তো নিজেও জানেন দিন শেষে লাভ হয় না তো কিছু। এটা আপনি আমার তারস্বরে যখন আমার পক্ষে বলতে শুরু করবেন, তখন দেশের জনগণ বলবে যে কি ব্যাপার, হঠাৎ করে উনি আবার এদের এত বেশি আত্মীয় হলেন কোত্থেকে আর কি। আমার সেই কথা তো গ্রহণযোগ্য। আপনি যে কথা আমার পক্ষে যদি আপনি অর্থহীন বা অতিরঞ্জিত করেন, অতিরঞ্জিত কোনো একটা কথা যদি বারবার বলতে চান, মানুষ এটা বিশ্বাস করবে কেন? আর যেটা বিশ্বাসেরই জন্ম দেবে না, সেটার পেছনে আমি বা ইনভেস্ট করতে যাবো কেন? সাধারণ মানুষের আস্থা, যেটা আমার সাধারণ মানুষের আস্থা থেকে আমাকে সরিয়ে নেয়, আমার কাজকে প্রশ্নবিদ্ধ করে, আমি ওই রকম প্রচারণার স্থাপকতা আমি চাইবো কেন আপনার কাছে? তো ঐক্যের কথা বলছিলাম যে আমরা বলছিলাম যে ঐক্যের রাজনীতি বা সমঝোতার কথা বলছিলাম, সমবেত উদ্যোগের কথা বলছিলাম। দলগতভাবেও তো অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু দলেও অনৈক্য দেখা যায়, শীর্ষ নেতৃত্বের মধ্যে আছে, মাঝারি নেতৃত্বের মধ্যে আছে, মাঠ পর্যায়ে আছে। সেগুলি বিএনপি কিভাবে আপনারা দেখছেন, বা আপনাদের দলকে কিভাবে সেই জায়গায় একত্রিত রাখবেন? এটা দুই ক্ষেত্রে হয়। আপনি যেমন খেয়াল করে, যখন দল যখন বিরোধী দলে থাকে, মানে পরিপূর্ণভাবে যখন আন্দোলন সংগ্রামে থাকে, তখন এটা কিন্তু কম হয়। তখন হয় কি, তাদের প্রত্যেকের লক্ষ্য থাকে একটা এবং এখন অভিন্ন, যে আমাদের প্রথম যুদ্ধটা সেটা হলো যে একটা অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করা। যখন একটু মাঠটা যখন ঠান্ডা হয়, যখন রাজনৈতিক বাতাবরণটা নির্বাচনমুখী হয়, তখন একটা বড় দলের কোনো একটা জায়গাতে নির্বাচন এবং সেই জায়গায় প্রার্থিতা, সে জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকেই। কারণ ক্ষমতা যখন নিকটবর্তী, সেটা নিকটবর্তী হলে তখন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এটা একটা সৌন্দর্য। কারণ এটাও তো একটা প্রক্রিয়া, যে দল যেন তার ভেতর থেকে শ্রেষ্ঠ যিনি আছেন তাকে বেছে নিতে পারেন। সেক্ষেত্রে পারস্পরিক কাদা ছড়াছড়ি যেটা যেন না হয় সেই ব্যাপারটা। আর এই কাজগুলোর সাথে যারা জড়িত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তো প্রার্থী সংকট আছে বলে তো মনে করি না আমরা। তো ফলে যোগ্য ব্যক্তিকে খুঁজে নেওয়ার রাস্তা কিন্তু খুব কঠিন নয় আমাদের জন্য। সেটা মানে আপনি বলছেন যে এত বড় দল, সেখানে বিকল্প
দলের অন্তত প্রার্থিতার ক্ষেত্রে তো কোনো একটা জায়গাতে এমন না যে ওই ব্যক্তিকেই তার পরিবর্তে আর কাউকে সেখানে মানে মনোনয়ন দেবার মতো কেউ থাকবে না, এরকম দলে তো এতটা কাঙালপনা তৈরি হয়নি। বা ওরকম মানে কাঙ্গালপনা তুলি না হোক, সংশয় তো রয়েছে কিনা যে এই যে ভোটের রাজনীতিতে তো জোট আছে, নানা রকম সেই জায়গা থেকে যদি বিএনপি জোট করতে চায় কারোর সঙ্গে, তাহলে আমার বাদ পড়ার সম্ভাবনা আছে, বা আমার কি হবে সেই নিয়ে। বিএনপিকে তো দেখবেন খেয়াল করে যে জাতীয় সরকারের কথা কিন্তু বিএনপি আগা করে বলে এসছে, এখনো বলে, এবং বলছে যে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে সমমনা দল হিসেবে যারা অংশ নিয়েছে, নির্বাচনের ফলাফল তাদের যেটাই হোক না কেন, সরকার পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য তাদের অংশগ্রহণ বিএনপি নিশ্চিত করবে। এটি আমাদের শীর্ষ নেতৃত্বের অঙ্গীকার। তাহলে আপনি বলছেন যে আগামী ভোটে ফলাফল যদি বিএনপির অনুকূলে আসে দায়িত্বের জায়গা থেকে, যেটা আপনারা বলছেন, সেখানে তারা অন্যদেরকেও সঙ্গী করবে ক্ষমতায় বা দায়িত্বে। দেশ পরিচালনার জন্য যারা সমমনা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার বিএনপির পক্ষ থেকে আছে, অর্থাৎ জাতীয় সরকারের যে ধারণা। কারণ একটা কথা হলো কিন্তু স্যার, যে পরিবর্তনগুলো, যে সংস্কারগুলো আপনি করতে চান, সেই সংস্কার যদি সমন্বিতভাবে সবাই মিলে যদি আমরা সমর্থন না করি, এককভাবে সম্ভব হবে না, বাস্তবায়ন করতে পারবেন না, টেকসই হবে না। ফলে মানে আগামী কয়েক বছর এই ঐক্যের এবং জাতীয় যে ঐক্যমত, এটির বিকল্প নেই, এবং সেটা যারা উপলব্ধি করতে ব্যর্থ হবে তারা কিন্তু আগামী রাজনীতিকে মনে হয় পড়তে ভুল। তাহলে আপনি ওই পূর্বাভাস দিচ্ছেন যদি দায়িত্ব পান আপনারা বা বিএনপি, সেই ক্ষেত্রে আপনারা একক সরকার করবেন না? না, জাতীয় সরকার করার কথা তো বিএনপির অঙ্গীকারের অংশ। সুতরাং জাতীয় সরকারই করবেন। হ্যাঁ, এবং তারা সেই জাতীয় সরকার বলতে এটা বুঝতে হবে যে আন্দোলনের যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যারা সমমনা, হ্যাঁ, মানে ওই তো সেটাই, মানে যারা সঙ্গী ছিল, মাঠের সঙ্গীরাই দেশ পরিচালনার সঙ্গী হবেন। সেটাকে যে আগের যে 2001-এর 4 দলীয় জোটের মতো না, 4 দলীয় জোটে এখন তো বিএনপি তো সুনির্দিষ্টভাবে কোনো জোটের না, মানে ওই সরকারের যে নকশাটা ছিল এরকম নয়। জোটের ক্ষেত্রে যেটা সমস্যা হয় কি, যে আপনি যখন একেবারে পরিপূর্ণ জোটে চলে যান, তখন যখন বলা হয় যে আমার এই কয়জনকে দিতে হবে আমার জোটের অংশ থেকে, তখন কোন কয়জন সেটা কিন্তু জোটের ওই অংশীদার বা শরিক কিন্তু নির্ধারণ করেন, সেখানে একটা দর কষাকষি থাকে। তো সেজন্য আমাদের এখানে কথাটা পরিষ্কার, যারা ওই জাতীয় সরকার পরিচালনার ক্ষেত্রে যাদের দক্ষতা প্রমাণিত হবে, যারা মনে করবেন যে সত্যিকার অর্থে এই দায়িত্বটা পালন করতে পারেন, তারাই এর অংশীদার হবেন। এক্ষেত্রে কোনো গোষ্ঠীগত চিন্তায় যে আমার এই অংশের এই কয়জনকে আপনি চেয়েছিলেন, ফলে এই কয়জনকে তো নিতেই হবে, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, এরকম নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছে ওইটা জানা যে এই আমরা যদি 91 থেকে যদি দেখি এই 2025 পর্যন্ত তো বিএনপিও একাধিকবার ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, সেই জায়গা থেকে জনগণের একটা বিষয় হচ্ছে যে এইবার এসে কি রূপগত, আঙ্গিকগত, চরিত্রগত পরিবর্তন হবে কিনা সরকারের। একটা কথা বলি আপনাকে, যেমন ধরেন আমি একজন চিকিৎসক, আমার রাজনীতির কোনো অভিলাষ নিয়ে আমি রাজনীতিতে আসিনি, কিন্তু আমি একটা চমৎকার বাংলাদেশ দেখতে চাই। আগামী প্রজন্মের বাংলাদেশ যেন নিরাপদ হয় সবার কাছে, সেটি কিন্তু আমার দেখার প্রত্যাশা। আমার ছাত্রছাত্রীরা যেন এই দেশে সত্যিকার অর্থে মর্যাদার সাথে বাস করে। তো ফলে সেই প্রত্যাশা আমি চোখে দেখতে পেয়েছি বা আত্মস্থ করেছি, বিশ্বাস করেছি বলেই তো আমি এখানে আছি। তো ফলে রাজনীতির এই গুণগত পরিবর্তন আমার শুধু আকাঙ্ক্ষা না, এটা আমার বিশ্বাস, এবং আমার মনে হয় যে এই বিশ্বাসের সাথে দেশের মানুষকে একীভূত করার কাজটা করাটাও আমার কিন্তু একটা দায়িত্ব। সুতরাং এই যে মানে পুরনো পাতা দেখতে পারবে না, নতুন ঝকঝকে পাতা, নতুন ঝকঝকে বাংলাদেশ, নতুন সম্ভাবনার বাংলাদেশ এটা দেখতে হবে তুষার, এই জন্য যে পুরাতনটা যদি আপনি আবার আনেন, আপনি প্রত্যাখ্যাত হবেন। পুরাতন থেকে শিক্ষা নিব, আগের পাতাগুলো থেকে শিক্ষা অবশ্যই নিয়ে ভুলগুলো সংশোধন করে একটা নতুন একটা অভিযাত্রাটা শুরু হবে, যে অভিযাত্রা আমাদেরকে আমাদের একেবারে কাঙ্ক্ষিত জায়গায় নিতে চেষ্টা করবে। এটাই হলো চাওয়া। বলবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।